নমস্কার, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষে লাইভ এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। একটা মানে যদি এই কাজটা সম্ভব হতো তাহলে বহু ধনী মানুষ আরও অনেক বেশি ধনী হয়ে যেতেন। সেটা হচ্ছে যদি জন্ম ছকটাকে আমদানি রপ্তানি করা যেত, এটাকে যদি কেনা বেচা যেত। জন্ম ছক মানুষের অনেক ক্ষেত্রে ভুল হয়। জন্ম ছক আপনার জীবনের তারিখ, আপনার জন্মের তারিখ, সময় এবং আপনার জন্মস্থান অনুযায়ী একটা কনফার্মড, এটা একটা কনফার্মেশন। এই ছকের মধ্যে, প্রত্যেকের ছকের মধ্যে কিছু ইপস অ্যান্ড বার্ডস থাকে। প্রত্যেকের ছকে একটা অদ্ভুত বিষয় থাকে যার মধ্যে সে এনহ্যান্সড হতে পারে, এনকারেজমেন্ট পেতে পারে। আবার কিছু কিছু জায়গা তাকে জীবনকে তার পেছন দিকে টানতে থাকে। তার যে গতি সেটাকে রুদ্ধ করতে পারে, তার যে ছন্দ সেটাকে পতন করাতে পারে, তার জীবনের যে উচ্চাকাঙ্ক্ষা তাকে ডেমোলিশড করে দিতে পারে। তো একটা ছককে ব্যালেন্স করা খুব দরকার। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, যিনি বিজ্ঞানের আলোতে সনাতন জ্যোতিষের পুরাতনী শাস্ত্রের উত্থাপন করে বিষয়টিকে প্রপার জাস্টিফিকেশন করতে পারেন, তার কাজ হচ্ছে আপনার জন্ম ছকের খারাপ দিকগুলোকে কমিয়ে দিয়ে যে সমস্ত এনকারেজিং পার্ট রয়েছে তাকে এনহ্যান্সড করা। এই ব্যালেন্স কি করে করা সম্ভব হয়? সেটা এডুকেশন সেক্টর হতে পারে, আপনার সংসার জীবন হতে পারে, আপনার ব্যক্তিগত জীবন হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, যে কোনো সেক্টর হতে পারে। কি করে একটা ছক প্রপার জাস্টিফাইড হয়, এবং অবশ্যই সেটা সনাতন জ্যোতিষের যে মূল ব্যুৎপত্তি এবং নতুন বিজ্ঞানের আলো কিভাবে সম্ভব, আমি জিজ্ঞেস করবো আমাদের সঙ্গে জ্যোতিষপ্রাজ্ঞ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। মানে সব থেকে বড় কথা, আজকে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছি বেদাচার্যদার। আমি আন্তরিক স্বাগত জানাই বেদাচার্যদাকে আজকের অনুষ্ঠানে। একদম, তোমাকেও স্বাগত। সবার আগে আমার খুব শরীর খারাপ। আমি গতকাল আমার না ঠিক গতকাল আমি প্রোগ্রাম করতাম। আমি চেম্বারে সবাইকে প্রমিস করে এসেছিলাম যে আমি প্রোগ্রামে বসবো, কিন্তু আমি আস্তে আস্তে সারাদিন চেম্বার করার পর এত কাশি, মানে আমার থ্রোট ইনফেকশন হয়ে গেছে আর কি অলরেডি। তবে আজকে প্রোগ্রাম না করলে অনেককে নিরাশ করা হয়। আবার কালকে প্রোগ্রাম না করার পিছনেও আর একটা উদ্দেশ্য হলো যে মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি যদি এখন প্রোগ্রাম করতে বসি তাহলে বাবা মারা হয়তো আমার মানে ওই আমার কথার লোভে বলুন বা আমার একটা প্রোগ্রামের লোভে বলুন, তারা টিভিটা চালাবে এবং বাচ্চাদের পড়াশোনাটা নষ্ট হবে। যখন রিপিট প্রোগ্রাম দেখবে অবশ্যই টিভিটা আবার সুইচ অফ করে দেবে, তাতে পড়াশোনাটা ভালো হয়। এখন সবাই পরীক্ষা দিতে চলে গেছে, এখন বাড়িতে টিভি খুললেও কোনো প্রবলেম নেই। তবে দেবাশিস যে কথাটা খুব ভালো একটা কথা বললো যে ওই যে আমদানি আর রপ্তানি। তো সবার আগে আমার বাবা মাকে প্রণাম আমি জানাই এবং আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। যেটা বললো যে আমদানি রপ্তানি, সত্যি এটা তো সম্ভব নয়। তার কারণ দেখো বাজারে অনেক ইলিশ মাছ ওঠে, কিন্তু যার ওই 3,500 টাকার কিলোর ইলিশ ওই 800 টাকার ইলিশের সাথে কোনো দিনই মেলানো যাবে না। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে দাদা আপনি তো অবকাহারা চক্র নিয়ে বলেন, তো এই অবকাহারা চক্রের মধ্যে কি পড়ে থাকে? দেখুন, অবকাহারা চক্রটা এমন একটা এলিমেন্ট, অবকাহারা চক্রটা আপনার না মাটি, আপনার ভিত বেসিক্যালি। তার কারণ হলো, যদি বলেন মাটি কেন, তার কারণ ওই যে এইমাত্র ইলিশ মাছের যে আমি একটা উপমা দিলাম যে 3,500 টাকার কিলো ইলিশ, 2,000 টাকা কিলো ইলিশ, 1,000 টাকা কিলো ইলিশ, আবার 500 টাকার ইলিশ, আবার 300 টাকার খোকা ইলিশও পাওয়া যায়। এদের টেস্টের মধ্যে কিছু তফাৎ আছে, এক নম্বর। এদের গুণগত মান কিছু আলাদা রয়েছে, এদের উপাদান কিছু আলাদা রয়েছে। আবার কোনোটা হয়তো কোলাঘাটের হতে পারে, কোনোটা পদ্মার হতে পারে, কোনোটা আবার আমাদের এই গঙ্গার হতে পারে। তো যাই হোক, তার মানে উপাদানগুলো কোথাও না কোথাও আলাদা হচ্ছে, তারতম্য হচ্ছে। আমি একটু স্লোলি আজকে একটু কথা বলছি, তার কারণ আমার কাশি যখন তখন আমার থ্রোট ইনফেকশন ধরে যেতে পারে, তার একবার শুরু হয়ে গেলে আর কথা বলতে পারবো না, সেজন্য আমি ধীরে সুস্থে কথা বলছি। আমাদের অবকাহারা চক্রগুলোর মধ্যে ঠিক এই গুণটা পড়ে রয়েছে। দেখুন, আজকে অনুরাধা নক্ষত্রও ভালো, 27টা নক্ষত্রের মধ্যে আপনার কৃত্তিকাও ভালো, অশ্বিনীও ভালো, আপনার রেবতীও ভালো, সবাই ভালো, 12টা রাশিই ভালো। কিন্তু ঘটনা হলো কি, রাশির ভেতরের বা নক্ষত্রের ভেতরের যে উপাদানগুলো, এই উপাদানগুলো কি সঠিক আছে? এই উপাদানগুলো কি প্রথম পাতায় সঠিকভাবে পরিমাপ করা আছে? যার ফল হিসেবে আমরা ভবিষ্যৎ জীবনটাকে একটা সুন্দর আঙ্গিকে সাজাতে পারি, আমাদের দিকটা সুন্দর যেতে পারে। দেখুন, ঘটনা হচ্ছে যে একটা ছেলে পড়াশোনা করতে করতে দুম করে দেখা গেল তার একটা ডিজাস্টার ঘটে গেল। সে মাধ্যমিকে 92%, উচ্চ মাধ্যমিকে 95%, বাট দেখা গেল তারপরে তার সংসারের এমন চাপ যে তাকে হয়তো ঝোলা নিয়ে বেরোতে হলো অর্থ ইনকাম করার জন্য এবং তার সংসারকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরকম উদাহরণ ভুরি রয়েছে। আবার দেখা যাচ্ছে বাবা মার প্রচুর অর্থ রয়েছে, কিন্তু সেই অর্থ দিয়ে সে তার সন্তানকে প্রপার এডুকেশান দিতে পারছে না, তার কেরিয়ারকে সাজাতে পারছে না,
তাহলে কারণ কি? যেই ছেলেটা, দেখুন, যেই ছেলেটার এডুকেশনাল কোয়ালিটি হাই, অর্থের কারণে তাকে হয়তো এডুকেশন থেকে পিছোতে হচ্ছে, আর যার এডুকেশন কোয়ালিটি নাই তাকে হয়তো অর্থে থাকলেও তাকে হয়তো এডুকেশন দেওয়া যাচ্ছে না। তার মানে এলিমেন্ট কোথাও না কোথাও তফাৎ রয়েছে। আবারও দেখা যায় এরকম, আমারই যেমন শিলিগুড়িতে একজন আমার ইনস্টিটিউটের একজন ছাত্র রয়েছেন, তিনি ছোটোবেলা থেকে অত্যন্ত কষ্ট করে আজকে একটা শিক্ষকতার চাকরি তিনি করেন। তিনি বলেন, দাদা আমাকে আমার বোনেদের বিয়ে দিতে হয়েছে, আমার দিদিদের বিয়ে দিতে হয়েছে, বাবা অল্প বয়সে হারিয়েছি, কিন্তু আজকে আমি যেভাবেই হোক সংসারটাকে দাঁড় করিয়ে আমার দাদাকে আমি সাপোর্ট করেছি, করে আজকে আমি নিজে একটা শিক্ষকতার চাকরি করে এবং দুটো ফ্যামিলিকে দেখছি এবং আমার বোনেদেরকে সুন্দর করে বিয়ে দিচ্ছি। তার মানে তার এলিমেন্ট কি? তার মানে এই যে এলিমেন্টাল ডিফারেন্স, এইটা কোথাও না কোথাও এই 3000 টাকার ইলিশ, 2000 টাকার ইলিশ আর ওই 300 টাকার খোকা ইলিশের মতো কাজ করে। এই জন্য ওই অবকাহারা চক্রের খুব গুরুত্ব। কেউ আছেন? একজন রয়েছেন, আমি একটু ফোনে কথা বলে নিই, আবারও আলোচনার মধ্যে আসার চেষ্টা অবশ্যই করবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। বিরোধীদের প্রোগ্রাম আমার ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে চেষ্টা করে লাইন পেয়েছি। তো আমার সম্বন্ধে একটু জানবো স্যার, যদি একটু বলেন তো ভালো হয়। হ্যাঁ স্যার, না দাদা বললে খুশি হই। হ্যাঁ দাদাই বলছি। আচ্ছা, প্রোগ্রাম ভালো লাগার কারণ কি তার মধ্যে বিশেষ কন্টেন্ট এবং আলোচনা থাকে সেই জন্য, নাকি অনেকে আবেগে ভালোবাসে? আলোচনা সাপেক্ষ ব্যাপারটাই আমার ভালো লাগে। আমি জ্যোতিষ নিয়ে খুব ইন্টারেস্টেড। তার মানে এই ভালো লাগাটা হচ্ছে যুক্তিগ্রাহ্য ভালো লাগা, আবেগের ভালো লাগা নয়। হ্যাঁ, এই জন্য না আবেগের ভালো লাগা না, আবেগের ভালো লাগা দিয়ে উনি বোঝান ব্যাপারগুলো, যে সায়েন্সটা যে কিভাবে মানে এটা কোনো মানে শাস্ত্রটা যে কিভাবে অনেক পুরনো থেকে কিভাবে এসছে এখন অবধি, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমি দীর্ঘ 2.5 বছর ধরে সঞ্চালনার সুবাদে দেখেছি মডার্ন সায়েন্স এবং মাইথোলজির এত সুন্দর মেলবন্ধন এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজির ইম্পোজিশন, এটা কিন্তু খুব কম দেখা যায়, ভেরি রেয়ারেস্ট অফ রেয়ার। এগুলো কোনো মানে যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে বলছি যে হুট করে কোনো চিন্তা ভাবনা নয়, এটা পুরো মানে নিয়মে চলছে ব্যাপারটা। সেটা আমার এত সুন্দর উনি বোঝান ব্যাপারগুলো, আমার আরেকটা ছোট্ট কথা ইন্টারফেয়ার করছি আপনার মাঝখানে, ওনারও প্রেডিকশনে দেরি হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম পৃষ্ঠার ব্যাখ্যা এই নিয়ে আমি বলবো না উনি ভালো করেন কি খারাপ করেন, তবে একটা কথা বলি যে অনেকের সমস্যা হয় এই আলোচনা যখন আসে, তারা ভাবে যে আমরা এতদিন জোরে জ্যোতিষ করে কি করলাম, প্রথম পৃষ্ঠা দিয়ে এত ব্যাখ্যা কি করে দেওয়া যায়। আজকে বহু তর্ক এবং বিতর্কের পরেও প্রথম পৃষ্ঠাকে গুরুত্ব দিয়ে বেদাচার্যদা যেভাবে অনুষ্ঠান করছেন, তাতে তার মাথার পিছন থেকে নিচ পর্যন্ত নেমে যাওয়া মেরুদণ্ড শিরদাঁড়ার আমি স্যালুট করি। দ্যাট ফর দ্যাট রিজন যে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উনি মাথা দরকার হয় এইসব বলার জন্য, এটাই সবথেকে বড় কথা। এটাই পড়াশোনা তো দরকার হয়, পড়াশোনার প্রয়োজন, অবশ্যই পড়াশোনা তো দরকার। কিন্তু একটা জিনিস, মানে আমি কি নাম আপনার? হ্যালো, কি নাম? হ্যালো, হ্যাঁ আমি আছি। আপনার কি নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে রমা চক্রবর্তী, আমি শ্রীরামপুর থেকে বলছি। রমা চক্রবর্তী। রমা দেবী, আমি একটা জিনিস, আপনি জানি না আপনি আমার প্রোগ্রাম কতদিন দেখছেন। আমার অনুষ্ঠান যদি আপনি দেখতে থাকেন দেখবেন আমি প্রথম দিন থেকে যেই প্রথম পাতায় স্টিক করে রয়েছি, আজও কিন্তু আমি প্রথম পাতায় স্টিক করে রয়েছি। মানে বহু তর্ক বিতর্ক এসছে, কিন্তু আমি কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরিনি। তার কারণ এটার একটা, এই যে অবকাহারা চক্র, আজকে যে অবকাহারা চক্র নিয়ে আমি আলোচনা করছিলাম, এটার একটা বেসিক সায়েন্টিফিক একটা ম্যাটার রয়েছে, যে ম্যাটারটা আমাদের দেহের উপর বর্তায়, আমাদের মনের উপর বর্তায়, আমাদের কেরিয়ারে বর্তায়, আমাদের জীবনশৈলীতে বর্তায়। এবং সেটাকে যদি আমরা প্রপার গাইডলাইন নিয়ে যদি চলতে পারি, আমার মনে হয়, দেখুন বাধা তো থাকবেই, বিপত্তি তো থাকবেই। একটা কাজ ব্যারিয়ার ছাড়া কোনো দিন হতে পারে না। না সচিন তেন্ডুলকারের হয়েছে, বড় বড় মনীষীদের হয়েছে, বড় বড় ঋষিমুনিদের হয়েছে, বা আমাদের প্রধানমন্ত্রীদের হচ্ছে, বা আমাদের মুখ্যমন্ত্রীর হচ্ছে, প্রত্যেকের হবে, বাধা তো থাকবে। কিন্তু মানে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রেও হবে, কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করে বেরোতে হবে। এবং নিজের যে ছকের যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইন ওয়াইজ যদি আমরা চলতে পারি, সেই সায়েন্সকে যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, আমরা মনে হয় অনেক বড় বড় জায়গায় আমরা কিন্তু আমাদের চাল চালতে পারবো। মানে বেদাচার্যদা ছকটা আমার কথা শুনবে না, আমাকে বরঞ্চ ছকটা জেনে ছকের মতো চলতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখো, আমরা তো গাড়ি চালাই, তো গাড়িকে আমরা চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু গাড়ির ভাষা শুনে যদি আমরা গাড়িকে চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, রমা দেবীর জন্ম তারিখ? হ্যাঁ 1985 সাল, 18ই মে। 18ই মে 1985 সাল, রাত্রি 8:40 শনিবার, কলকাতায় জন্ম। রাত্রির 8:40 শনিবার, কলকাতায় জন্ম, তাই তো? শনিবার একদম কলকাতায় জন্ম, ধনুলগ্ন, মেষ রাশি, আপনার জানা আছে নিশ্চয়ই? হ্যাঁ জানা আছে। ভরণী নক্ষত্রে জন্ম। ভরণী নক্ষত্রের কারো কথা জানেন তো? কারো কথা তো ডিটেলসে বলতে পারবো না, তবে কৃষ্ণের নক্ষত্র এটা জানি। কিসের নক্ষত্র?
মানে ঠাকুর হিসেবে বলা হয় কৃষ্ণের নক্ষত্র বা এরকম কিছু? না না, আচ্ছা আচ্ছা, না কৃষ্ণের নক্ষত্রকে রোহিণীকে বলা হয়। আচ্ছা, ভরণী নক্ষত্র মানে হচ্ছে লালন পালন করা, অর্থাৎ সেবামূলক। এই যে নক্ষত্র ভরণী, ভরণী মানে কি, যে ভরণ পোষণ করে, অর্থাৎ যিনি লালন পালন করেন। আমাদের মা বাবা আমাদের কি করেন, আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে ভরণ পোষণ করে, আমাদের খামতি দেখে, আমাদের আনন্দ দেখে, আমাদের উচ্ছ্বাস দেখে, আমরা যেখানে বায়না করি সেই বায়নাগুলোকে তারা ফুলফিল করে। এটা তো আমাদের মা বাবার কাজ। আবার ধরুন ভরণ পোষণ মানে আমাদের যারা শিক্ষক তারা আমাদেরকে কি করে, তারা আমাদেরকে জ্ঞান সরবরাহ করে, তারা আমাদেরকে এডুকেটেড করে, তার মানে আমাদেরকে সেই জায়গায় তারা ভরণ পোষণ করছে। আবার যদি আপনি দেখেন যে কেউ যদি নার্সিং ওরিয়েন্টেড বা ডাক্তার, এরা কি করছে, এরা সেবা দিচ্ছে, এরা চিকিৎসা করছে, এরা রোগ নিরাময় করছে। তার মানে এই যে ভরণী নক্ষত্রের কারো কথা হলো যে ভরণী নক্ষত্রে আপনি কোথাও না কোথাও একটা জিনিস ঠিক বলেছেন, সেটা আপনাকে আমি, শ্রীকৃষ্ণের নক্ষত্র রোহিণী, কিন্তু শ্রীকৃষ্ণের মায়ের নক্ষত্রকে ভরণী বলা হয়। তার কারণ শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল এক জায়গায়, তাকে লালন পালন করা হয়েছে আরেক জায়গায়। কি বললাম বুঝেছেন? তো এই হলো ভরণী নক্ষত্রের কারো কথা। এই ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, ডেফিনেটলি শুক্রের নক্ষত্র মানেই আপনি দেখে নেবেন, আমি বলেছিলাম যে বণিজকরণের ক্ষেত্রে দেখবেন ওই শুক্রের কারো কথা থাকে, তার মানে এদের প্রচুর স্ট্রাগল থাকে, এদের বিবাহিত জীবন নিয়ে অনেক প্রবলেম থাকতে পারে, বিয়ে নিয়ে সমস্যা থাকতে পারে, বিয়ের অভ্যন্তরীণ জীবন দূর থেকে খুব হ্যাপি, কিন্তু ভেতরে হয়তো দেখা গেল খুব ফাঁপা, মানে ওই কলসির মতো আওয়াজ হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ভরণী নক্ষত্রের জিনিস, আপনি যেমন ভরণী নক্ষত্রের লোক, তো দেখবেন আপনি সবসময় আর 5 জনের কথা ভাবছেন, নিজেরটা একটু কম ভাবেন। কি বললাম রমাদেবী, বুঝতে পারছেন? একদমই ঠিক বলছেন, নিজেরটা তো কম ভাবার জন্যই আজকে, মানে আপনি দেখুন ছকটা দেখুন তাহলে। আমি ছকে যাব না, আমি তো অবকাহারা চক্রের উপর কথা বলবো, তারপরে তো ছকে আমি যাব, নিশ্চয়ই যাব। আচ্ছা, কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, তার মানে ঠিক অমাবস্যা লাগবে তার আগে আপনার জন্ম হয়েছে, তার মানে চন্দ্রের কারো কথা কোথাও না কোথাও শেষ হয়ে যাচ্ছে, রবি চন্দ্রযুক্ত হয়ে যাচ্ছে। দেখুন প্রথম পাতা দেখেই বোঝা যায় যে রবি চন্দ্রের দূরত্বটা কত। তারপরে আমাদের সবার আগে দেখতে হবে রবি, যে নাকি আমাদের আত্মার কারকগ্রহ, আর তারপরে দেখতে হবে চন্দ্র, যে নাকি আমাদের মনের কারকগ্রহ। তার মানে দেখুন আপনার চন্দ্র যেহেতু রবি দ্বারা পীড়িত হয়ে গেল, তার মানে রবির আলোই তো বেশি, কারণ চন্দ্র তো রবির থেকে আলো নেয়, তারপর সে আমাদের পৃথিবীর উপর সে আলো দেয়, স্যাটেলাইটের কাজ করে অনেকটা। কিন্তু যেখানে চন্দ্রযুক্ত রবি হয়ে গেল, তো আপনি তো আর চন্দ্রকে দেখতে পাচ্ছেন না, যার জন্য অমাবস্যা কি হয়, ঘোর কালো হয়ে যায়, চন্দ্রকে আর দেখা যায় না, চন্দ্র মনে হয় যেন আকাশে আর নেই, চন্দ্র হারিয়ে গেছে। কেন? সেই সময় রবির সেই সময় একটা দাপট চলে, রবি সেই সময় সেই জায়গাটাকে রুল করে। এই যে রুল করার যে জায়গা, যেহেতু রবি সেই জায়গায় রুল করছে, তার মানে কোথাও না কোথাও আপনার মনের জায়গাটা কোথাও না কোথাও শেষ হয়ে গেল। আপনি ডিপ্রেশনে থাকতে পারেন, আপনি আপনার কথা মানুষকে নাও বোঝাতে পারেন, আপনি বুঝিয়ে উঠতেও নাও পারেন। বুঝলেন রমাদেবী কি বললাম? হ্যাঁ বলুন, আপনি বলুন, আমি তবে বলছি। না, একটা করে রেসপন্স করুন, বলুন, আপনি একটু রেসপন্স করুন। মানে আপনি মানে ছোট থেকেই একদমই মানে মনের যেটাই, মানে আপনাকে পরিষ্কার বলছি, যাকেই ভালোবেসেছি জীবনে, মানে শুধু প্রেম ঘটিত বলছি না, মা হতে পারে, বাবা হতে পারে, যেই হোক, ভালোবাসার এত ভালোবাসার মানুষ কিন্তু সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কোনো না কোনো কারণে তার সাথে আমার বিচ্ছেদ হচ্ছে, মানে মনের এবং যে সাবজেক্ট গুলোকেও ভালোবেসেছি সবকিছু যেন দূরে চলে গেছে, হাত ছোঁয়ার বাইরে হয়ে গেছে, বা স্বপ্নগুলোকে চেপে রাখতে হয়েছে। আজ অব্দি সেই জায়গা থেকেই সবকিছু জীবনে আছে, বাইরে থেকে দেখলে ভাবছে সব আছে জীবনে, কিন্তু মনটা অনেকটা ফাঁকা, অনেক অনেক। সেটাই তো বললাম, তার কারণ আপনার করণটা কি, দ্য কজ অফ ইউর বার্থ, এটাই আমার শেষ কথা। এবার আমি আসবো যোগ, আপনার শোভন যোগে জন্ম, তার মানে আপনার খুব শোভিত জীবন। আপনাকে ওই যে কী বললাম, দূর থেকে আপনার জীবনটা অত্যন্ত শোভনমূলক, অর্থাৎ খুব সৌন্দর্যমূলক, দেখে মনে করবে যে বা রমার মতো জীবন যদি আমি পেতাম। কিন্তু সত্যি আপনার মতো জীবন যদি মানুষ পেত, তাহলে হয়তো সে অনেক দুঃখে থাকতো। তার কারণ আপনার কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, আর আপনার জন্ম হয়েছে শকুনিকরণে। আমি 4টে করণকে তো আপনাদের খারাপ বলি, একটা নাগকরণ, একটা কিংস্তগ্নকরণ, একটা চতুষ্পদকরণ, আর একটা শকুনিকরণ। তাহলে দেখুন আপনার সেই শকুনিকরণে জন্ম, শকুনিকরণকে রুল করে কে? রাহু কেতু উভয় রুল করে শকুনিকরণকে। তার কারণ পুরোটাই ষড়যন্ত্রমূলক একটা করণ, তার মানে আপনার জীবনে যাই হবে ষড়যন্ত্রমূলক একটা জায়গায় থাকবে। এবং শকুনিকরণ, আমি বারবার বলি, এই 4টে স্থিরকরণে আমি অনেক সময় নো প্রেডিকশান লিখে দিই। আচ্ছা, তার কারণ আমি অনেক সময় এখানে মানে প্রোটেকশান না দিয়েও বাড়ি পাঠিয়ে দিই, কারণ শকুনিকরণ জিনিসটা ভালো না। আপনার স্মাইল অত্যন্ত সুন্দর, কিন্তু সেই স্মাইলের পেছনে থাকবে অতি বড় একটা দুঃখ। আপনার বিবাহিত জীবন কেমন আছে?
বিবাহিত জীবন ঠিকঠাক, আমার হাজবেন্ডও ভীষণই ভালো, আচ্ছা, দিক দিয়ে আমার কোনো নেই, ভীষণ ভালো, মানে মানুষ হিসেবে ভীষণ ভালো, এবং আমাকে যতটা পারে খুশি রাখার চেষ্টা করে। মানে অর্থনৈতিক হয়তো খুব বেশি তার উন্নতি মানে নয়, কিন্তু মানুষ খুব ভালো আমার, মানুষ হিসেবে আমি সন্তান কটি? মানুষ পেয়েছি। সন্তান একটি সন্তান, 5 বছর সাথে মেয়ের বয়স। তো সেই সব দিক থেকে আমি হ্যাপি। মানে মেয়ে কি খুব সুন্দরী, ফর্সা, টুকটুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে খুব সুন্দর, খুব সুন্দর, ফর্সা, টুকটুকে, তাই তো? হ্যাঁ, এটা সব দিকে সম্ভব, কারণ চন্দ্র বসে রয়েছে পঞ্চমে, বসে রয়েছে চন্দ্র, বসে রয়েছে বুধকে নিয়ে, তার মানে সন্তান হবে সুন্দরী। না, তার কারণ ওনার শকুনীকরণ। এই ভদ্রমহিলার সমস্যাতে, আপনি চাকরি করেন না দিদি? চাকরি করতাম স্যার, কিন্তু এই দাদা চাকরি করতাম অ্যানিমেশনের উপরই করতাম, তো সেটা ঠিকঠাক হচ্ছে না, মানে করছি বাচ্চার জন্য করতে পারছি না, ছাড়তে হচ্ছে, ভীষণ ডিস্টার্বেন্স লাইফ, মানে লাইফ, ওই জন্য প্রায় ছেড়েই আছি এখন বলা যায়। কোনো গান, আবৃত্তি, নাটক কিছু? মানে আমি ছোট থেকে আঁকা শিখেছি, আঁকা কমপ্লিট, এখনো অব্দি অয়েল এখনো প্র্যাকটিস করি, আঁকা, গান, 7th ইয়ার ক্লাসিক্যাল শিখেছি দীপালিনাগের ছাত্রীর কাছে, মানে ওই সব দিকে সব কমপ্লিট হয়ে গেছে। মাস্টার ডিগ্রি এমএসসি করেছি বাংলায়, এবং অ্যানিমেশন নিয়ে কোর্স করেছি, প্রচুর করেছি, কিন্তু আলটিমেটলি জিরো রেজাল্ট, মানে ওই সব দিকে কিছুই করতে পারছি না। ইচ্ছে করে না জীবনটাকে ডেকোরেট করতে? ভীষণই ইচ্ছে করে, এখন তো পুরো আটকে গেছি না, একদম মেয়েটাকে নিয়ে এতই আটকে গেছি যে বাড়িতে তো কেউ থাকে না, ওকেই সব দেখাশোনা, ওই জন্য চাকরিও ছেড়ে দিতে হয়েছে। মানে আমি বলছি না, ওই সব দিক থেকে সবকিছু জীবনের থেকেও কিছুই, মানে আমার মনে শান্তি নেই যে আমি কিছু করলাম বা জীবনে দাঁড়ালাম বা কিছু, সেই সবের শান্তি নেই। মেয়েটার উপর দিয়ে চেষ্টা করছি করারই। স্বাভাবিক, আপনার জায়গায় আমি থাকলে আমারও মনে শান্তি থাকতো না। আপনি 7th ইয়ার অবধি ক্লাসিক্যাল করলেন। আমি মনে, মানে আমি নিজে কিছু ভাবি আমি কি করেছি, আমি এত কিছু জেনেও আমি কিচ্ছু করিনি আগে। তা আর কবে করবেন? আর ভাবছেন কেন? আর ভেবে লাভ নেই, আর কিছু হবে না, যা হবে। এই যে এইখানে এই যে নেগেটিভিটি, এই যে শকুনীকরণের এই যে নেগেটিভিটি, কোথাও না কোথাও না আর ভেবে লাভ নেই কেন? আপনাকে দেখে তো আপনার মেয়ে তো ইন্সপায়ার্ড হতে পারে, তো হতে পারে কিনা? এইটুকুই চেষ্টা। আর আমার তো কিছু হলো না লাইফে, আমার তো লাইফটা যেমন, আপনার লাইফ তো সবে 33 বছর বয়স। 33 বছর বয়সে তো অনেকে পড়াশোনা শেষ করে না। আর কি হবে? হ্যাঁ দিদি, আর কি হবে? 33 বছর বয়সে তো আর্ধেক সবাই চাকরি করে দাঁড়িয়ে গেছে জীবনে। না, চাকরি করাটাই শেষ কথা না। আচ্ছা দিদি, আপনি বলুন তো, চাকরি করাটাকে শেষ কথা? তাহলে তো আমার তো চাকরি করা উচিত, তাহলে আমার তো জ্যোতিষী ছেড়ে দিয়ে আমার এখন চাকরি করতে যাওয়া উচিত। চাকরি বাকরি হলে একটা ভালো কিছু হয়। চাকরি করতেই পারবো না, আমি বাড়ি থেকে বেরোতেই পারছি না এমন কন্ডিশন। তাহলে আপনি আমায় ফোন করার পিছনে আপনার অর্থ বলুন, কি কারণ? কি কারণ? আপনাকে শুধু জানানো যে আমি কি কন্ডিশনে আছি, আর কোনো কারণ নেই। এটা কোনো সলিউশন হলো? আপনাকে তো সলিউশনে আসতে হবে। দেখুন, আপনার হরোস্কোপে এই যে বললাম দ্বিতীয় বৃহস্পতি বসে রয়েছে, সেই জন্য ওটা দেখেই আমি বললাম বৃহস্পতি হয়তো নিচস্থ জায়গায় অধিষ্ঠান করছে, ঠিক আছে, মকর রাশিতে সে নিচস্থ জায়গায় নিচস্থভাবে অধিষ্ঠান করছে, কিন্তু তথাপি সে তো আপনার লগ্নপতি, এবং লগ্নপতি বসে রয়েছে আপনার বাকে, এবং সেই বাকপতি শনি সে কোথায় বসে রয়েছে? আপনার দ্বাদশে। তার মানে আপনার বিদেশ ভ্রমণ হওয়া উচিত। আপনি যদি মানে ফাইন আর্টস ডিপার্টমেন্টের সাথে জড়িত থাকতেন, ফিল্ম বলুন বা আপনি আঁকা বলুন বা আপনার কবিতা বলুন, গান বলুন, নাচ বলুন, নৃত্যশৈলী বলুন, যাই বলুন না কেন, এই সেক্টর থেকে আপনি হয়তো বহুবার বিদেশ যেতে পারেন। অরিজিৎ সিং গান গায়, কিন্তু সে হয়তো গানের শো নিয়ে সে হয়তো লন্ডনে করছে, আমেরিকায় করছে, সে হয়তো ফিলিপিন্সে করছে, কোথাও না কোথাও করছে। আপনার সেরকম একটা স্কোপ রয়েছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, একাদশপতি ষষ্ঠপতি শুক্র সে তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে কোথায়? লগ্নের চতুর্থভাবে। তার মানে আপনার গৃহসুখ যথেষ্ট ভালো, সেটা আছে। তাহলে গৃহসুখ যেমন ভালো, তার মানে শিল্প কলা অর্থাৎ ফাইন আর্টস ডিপার্টমেন্ট থেকেও আপনি অনেক কি বলে, আপনি অনেক বাহবা আপনি অর্জন করতে পারেন, আপনি অনেক বাহবা রোজগার করতে পারেন। মানে এটা অনেক ডিভিডেন্ড দিতে পারে, এটা অনেক ডিভিডেন্ড দিতে পারে। আপনার পরিচিতি, আপনার পাবলিসিটি, আপনার ফেম আপনাকে হয়তো আপনার মেয়েকে হয়তো ইন্সপায়ার করতে পারে। সেই জায়গাটাকে কেন ধরবেন না? এই যে আপনার সাথে আজকে এতক্ষণ গল্প করলাম, কেন জানেন? এই কারণেই গল্প করলাম যে আর 5টা লোক দেখুক যে আপনার মধ্যেও এত সুন্দর যেমন স্কোপ আছে, এরকম আপনার মতো অনেকের মধ্যে এরকম স্কোপ আছে। বাট কি করব, বেরোতে হবে, তো আপনাকে বেরোতে হবে। বেরিয়ে এমনি কোনো প্রতিকারের মাধ্যমে কিছু গ্রহ কি কোনো ডিস্টারবেন্স আছে? প্রতিকার আমি কি বলি জানেন তো? প্রতিকার আমেরিকায় রয়েছে, প্রতিকার অনেক দূরের কথা। আমাকে সবার আগে আমার মনকে সঠিক করতে হবে, আমাকে আমার চিন্তাভাবনাকে বার করতে হবে, চিন্তাভাবনায় আমাকে একটু দৃঢ় হতে হবে, আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। গাইড আপনি যদি মনে করেন বেদাচার্যদা দিতে পারে বা সম্রাট চক্রবর্তী আমার নাম, সে তিনি দিতে পারেন, সে আমি দেব। আমার মতো বহু লোক আছেন যারা দেবেন।
হয়তো কেউ কেউ হয়তো রেমেডি ওরিয়েন্টেড কাজ করে, আমি রেমেডি ওরিয়েন্টেড কম কাজ করি, কারণ আমার কাছে 15 জন লোক দেখলে আমি 5 জনকে রেমেডি সাজেস্ট করি, 10 জনকে বাড়ি পাঠিয়ে দিই। শুধু বলি যে আপনি বছরে 2বার করে আমার সাথে গাইডলাইনে থাকুন। তেমনি আপনার জীবনটাকে আপনি এবার সুন্দর করে ধরুন। এত স্কোপ, এই তো একটাই তো জন্ম পেয়েছেন, এই জন্মটা 33 হয়ে গেল। তাহলে আমি যদি গান গানি, আমি গানটা অনেকটাই এখনো প্র্যাকটিসের মধ্যে আছে, তো গান গানি যদি আমি এগোই তাহলে আর কিছু জানাতে এগোই না, এগিয়ে ফেলুন, মানে এক্ষুনি ফোন রেখেই এগোতে আরম্ভ করবেন, কাল থেকে না, আজ থেকেই এগোতে আরম্ভ করবেন। তাহলে দেখবেন সুন্দর একটা পিরামিড পাবেন। আর দিদি সময় হাতে প্রায় কম, এবার দেবাশিসকে একটু অ্যানাউন্স করতে হবে। আপনাকে আমার মানে কি বলবো, আমার অনেক ভালো লাগলো আপনার মধ্যে এত গুণ, এত কোয়ালিটি। আপনার ছক নিয়ে আমি অনেক কিছু বোঝাতে চাইলাম, বোঝাতে পারলাম কি না জানি না। যদি বোঝাতে পেরে থাকি ভালো, যদি কোনো খামতি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নিশ্চয়ই আরও কিছু জানাবো। তবে কবে কোথায় আছি, তবে কালকে তো আর 3 জন মাত্র নেওয়া হবে বর্ধমানের জন্য। আর শিলিগুড়ি এবং কুচবিহারের বুকিং প্রায় ক্লোজ হতে আরম্ভ করেছে। শিলিগুড়ি এবং কুচবিহারের জন্য প্লিজ একটু আগাম যোগাযোগ করুন। আর 2 নম্বর কথা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেশন থেকে দাকসায় দক্ষিণেশ্বরে যে 17 তারিখ আমাদের ফেব্রুয়ারি সেশন স্টার্ট হবে, এখানে কিন্তু ভর্তি ক্লোজড। এই সেশনে আর ফেব্রুয়ারি সেশনে আর ভর্তি হবে না, পুরো সিট ফিল আপ হয়ে গেছে। নেক্সট সেশন কবে আপনারা যোগাযোগ করে বা ওভার দ্য ফোন আপনারা কথা বলে আপনারা জেনে নিতে পারেন, কিভাবে তার প্রসিডিওর সেগুলো জানতে পারেন, কবে সেশন শুরু হচ্ছে। শ্যামবাজার এবং শিলিগুড়িতে ভর্তি চলছে নেক্সট সেশনের জন্য, সেই জায়গায় আপনারা ভর্তির জন্য ইন্টারেস্ট বা আগ্রহ দেখাতে পারেন এবং সেখানে যোগাযোগ করলে তারা বলে দেবে। বেশ, জীবন আছে, কিন্তু জীবনটাকে আমি আমার অবহেলায় স্বেচ্ছা মৃত্যুর দিকে নিয়ে যাই। হ্যাঁ গো, সাজা, আপনার মধ্যে কন্টেন্ট রয়েছে, এত কিছু রয়েছে, আমি শুনলাম এতক্ষণ, কি ভালো, কিন্তু আপনি নিজে বলছেন আমি কি করব। আরে বাবা, সন্তান তো হতেই পারে, আর বিয়ে তো মানুষের হয়, তাই বলে কি জীবন শেষ হয়ে যাবে? কারণ একটা জায়গায় তো আপনি একটা সম্ভাবনার আকাশ খুলে দিলেন, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড। উনি যথেষ্ট ভালো মনের মানুষ বললেন, তাহলে তো সংসার। আচ্ছা, সন্তান কি শুধু মেয়েদের হয়, ছেলেদের হয় না? তাহলে ছেলেরা বাড়ি থেকে বেরিয়ে কাজ কি করছে? কাজ কেন? তাহলে এখন তো উভয়কে কাজ করতে হবে। একদমই, ডেফিনেটলি তাই। আগামীকাল 16 তারিখ, আগামীকাল বর্ধমানে চেম্বার রয়েছে 3 জনের চান্স বুকিংয়ের। মেচেদা 18 তারিখে রয়েছে সেম একই অপরচুনিটি আপনাদের সামনে। জামশেদপুর হচ্ছে 20 তারিখে, শিলিগুড়ির চেম্বার হচ্ছে 25 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসের 25 তারিখে। 26 তারিখে কোচবিহার। জামশেদপুরে মনে হয় প্রায় ক্লোজ, জামশেদপুরে হয়তো মেবি ইটস ক্লোজড। একবার তাও হেল্পলাইন নাম্বার একটু ফোন করে নক করে নিন। শিলিগুড়িতে 25 তারিখ, কোচবিহার 26 তারিখ। চলে আসে মার্চের শিডিউলে। হাতিবাগানে চেম্বার হচ্ছে 9 তারিখে, 11 তারিখে আসাম। গুয়াহাটিতে চেম্বার রয়েছে, আগরতলা ত্রিপুরাতে রয়েছে হচ্ছে 12 তারিখে, অর্থাৎ 12 মার্চ কামিং মান্থের। কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 16, বহরমপুরে রয়েছে 15 তারিখে। কৃষ্ণনগর হচ্ছে 14, বহরমপুর হচ্ছে 15 তারিখে। দুর্গাপুরে 19 তারিখে, ব্যারাকপুরে 18 তারিখে। গড়িয়াহাটে শুক্রবার বসা হয়, এটা উইকলি চেম্বার শিডিউল বেদাচার্যদার। শুক্রবারে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর থাকেন উনি রবিবার। এপ্রিলে মুম্বাই এবং দিল্লির শিডিউল রয়েছে। যারা বাইরে থেকে ফোন করছেন, যারা টাটা স্কাই, এয়ারটেল বা ইউটিউবে প্রোগ্রাম দেখছেন, বা যারা ফেসবুক লাইভ দেখছেন, তাদেরকে বলবো দিল্লি এবং মুম্বাইয়ের জন্য বুক করবার জন্য। দাক্ষ ইনস্টিটিউটের নাম্বার হচ্ছে 9051451482 এবং 9830281718। বুকিং নাম্বার আপনার কাছে টিভি স্ক্রিনে দেখুন, ঠিক এই যে বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, দিস ইজ দ্য বুকিং নাম্বার। এই বুকিং নাম্বার আপনি ফোন করবেন 9830771807। আরেকটি নাম্বার হচ্ছে 9830772058। এই নাম্বারে ফোন করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8585003800। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দাক্ষ ইনস্টিটিউশন, যেটা অলরেডি বললেন বেদাচার্যদা, যে দক্ষিণেশ্বরের জন্য ফেব্রুয়ারি সেশন অলরেডি ক্লোজড, বাট কামিং যে সেশন রয়েছে তার জন্য বুক করবেন। শিলিগুড়ি, দক্ষিণেশ্বর এবং শ্যামবাজারে দাক্ষ ইনস্টিটিউট রয়েছে। এই সমস্ত জায়গার জন্য আপনাকে আমি বলবো যে যারা ইন্টারেস্টেড জ্যোতিষ সম্পর্কে জানবার জন্য, তারা অবশ্যই নক করুন এবং থাকুন আমাদের সঙ্গে। আজকে শেষ করছি, খুব একটা ভালো প্রোগ্রাম শেষ হলো, লাইভই হলো তো কাজী মানুষের। তবে আমি তিথি নিয়ে এখন আলোচনা করছি না, সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন দাদা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা শেষ হোক, তারপরে করবেন নিশ্চয়ই, কারণ অনেকে দেখতে পাচ্ছেন না। তো আমি আসবো, তার মাঝে মধ্যে কিছু দেবো। আর রাত্রে 11:35 ফলো রাখুন, একদম নিশ্চয়ই আরো কিছু। আমি একটা অনুরোধ করে রাখলাম, যখন আমি সঞ্চালন করবো তখনই তিথি নিয়ে একটু বলবেন, আমরা একটু জানতে পারবো। নমস্কার। নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718। শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।